সো তো আমি এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন সামনে রেখে আসলে ভারত কি আবারও সেই আমাদের নির্বাচনটা কন্ট্রোল করতে যাচ্ছে কিনা? অবশ্যই মানে চাচ্ছে, এটা একটা ইঙ্গিত না? অবশ্যই কেন চাইবে, অবশ্যই চাচ্ছে। হুম। এবং আর এটা আপনার কোন কোন মাধ্যমে যাচ্ছে, গণমাধ্যমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে, সেনাবাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইবে। আমাদের দেশে তো সেনাবাহিনী একটা ডিসপ্রপোর্শনেট ইয়ে করে, মানে আপনার একটা ইনফ্লুয়েন্স রাখে। সো এটাও আমি পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না, কিন্তু আমাদের বাস্তবতা তাই। সেখানে মাধ্যমে করতে পারে। আপনি তো জানেন যে হাসিনার দোসররা এখনো জেনারেল আছে, সো সেভাবেও হতে পারে। ভারত অবশ্যই নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশে আমার কাছে মনে হয় চারটা পক্ষ। সরকার বলতে আমি উপদেষ্টা পরিষদ বোঝাচ্ছি, সেনাবাহিনী, বিএনপি এবং বাংলাদেশের অভিজাত মহল। একদম মানে কয়েকজন ব্যতিক্রম থাকতে পারে, বাট অভিজাত মহল, এলিট। এরা এই ৪টা পক্ষ চায় যে তারেক রহমান ক্ষমতায় আসুক। এটা চায় একদম। অ্যাকচুয়ালি এখানে এক ধরনের ঘটনা হচ্ছে এলিট ভার্সেস পিপল। পিপল হয়তো চাচ্ছে জামাত, পিপলের একটা বিরাট অংশ বোধহয় জামাতকে চায়, কিন্তু এলিট জামাতকে চায় না। এলিট চায় বিএনপিকে, এবং সেই জন্য আপনি গণমাধ্যমে এটা দেখতে পাবেন। গণমাধ্যমে এইটার রিফ্লেকশন, এটার প্রতিফলন আপনি গণমাধ্যমে দেখতে পাবেন। এলিট যেটা চায় সেটাই গণমাধ্যম দেখাচ্ছে, এবং এটাকে এক ধরনের আপনার ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হচ্ছে, যাতে এই গণমাধ্যমের এই খেলা দেখে আপনার মানে টিভি, নিউজ পেপার এসবের খেলা দেখে সবাই দেখে সবাই যাতে তারেক রহমানকে ভোট দিয়ে দেয়, যে এটা ইনএভিটেবল, তারেক রহমানই হবে, এটা অবশ্যম্ভাবী, সুতরাং আমরা দিয়ে দিই। এইরকম একটা ব্যবস্থা করতে চাচ্ছে, ঘটনা ঘটাতে চাচ্ছে। জামাতের আমিন জি তারেক রহমানের সাথে দেখা করলেন, এটাকেও কি আপনি এই যে খালেদা জিয়া মারা গেছে এটার জন্য সৌজন্যতা, নাকি এখানেও একটা রাজনীতি, যেটা আপনি বলছিলেন যে সৌজন্যতা তো দেখানো একটা রাজনীতি। কারণ এটা তো একটা আলোচনা উঠেছে যে ওনারা মিলেমিশে কাজ করতে চান, তো আসলে দুইটা রাজনীতি দুমুখী, তো মিলেমিশে কাজ করার মানে কি, মিলেমিশে কাজ করতে চান মানে সে কি? সম্ভব হয় আমি কিনা? আপনাকে একটা কথা বলি, বিএনপি যদি ১৫১ সিট পায়, তাহলে কি জামাতকে কি নিবে সাথে? জামাত যদি ১৫১ সিট পায়, বিএনপি কে নিবে? এখন বিএনপি তো কে বিপরীতে, এমন তো না যে তৃতীয় পক্ষ আছে। এখানে তৃতীয় আমি পক্ষ বলতে নেই। চাই যে বিএনপিও হয়তো তখন অন্য দল নিবে, নিতে পারে। ১৫১ সিট অন্য দল নিতে পারে। জামাত কিন্তু নিবে তারা না। কি জামাতকে নিবে? আর জামাত কি বিএনপি কে নিবে? নো। মানে যে এগুলো হচ্ছে কি আপনার হয়তোবা বলতে চাচ্ছে যে আমরা যাতে, মানে উনারা হয়তো বলতে চাচ্ছে, জামাতের আমির সাহেব যেটা বলতে চাচ্ছেন হয়তোবা, এটার মিনিংটা হচ্ছে, অর্থটা হচ্ছে যে আমরা আসেন, আমরা একজন আরেকজনের সাথে আঘাত না করে ইলেকশনটা করি। আমার কাছে ব্যাপারটা ঐক্যবদ্ধতা, সেরকম। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এই ধরনের। কিন্তু আমি মনে করি যে উনি এবং তারেক রহমান সাহেবের মধ্যে যদি এরকম কোনো বোঝাপড়া হয়ও যে হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ নির্বাচন করব, কিন্তু এটা নির্বাচন হবে না শান্তিপূর্ণ। কারণ এমপি যিনি আছেন স্থানীয় পর্যায়ে, তিনি যদি মনে করেন যে না, আমি তো এই ভোট কেন্দ্র দখল না করলে আমার জিততে পারবো না, উনি ভোট কেন্দ্র দখল করে ফেলবেন। উনি কি তারেক রহমান সাহেবের মুখের দিকে তাকায় থাকবেন নাকি? বুঝছেন না? মানে স্থানীয় পর্যায়ে আর জাতীয় পর্যায়ে তো এক না। সুতরাং আমি মনে করি না যে এটা হইতে পারে। জামাতের আমির আরেক জায়গায় দৌড়ে গেছেন সেনাপ্রধানের সাথে দেখা করতে। আপনি এটা দেখেন। এখানে আছে কিন্তু। এই ৩ দিনের মধ্যেই, ৩-৪ দিনের, গত ৪ দিনের মাথায় উনি কিন্তু সেনাপ্রধানের সাথে দৌড়ে দেখা করছে। কি কথা বলছে? ৪৫ মিনিট নাকি মিটিং হইছে। কি কথা বলে? নিশ্চয়ই কথা বলছে যে ভাই, আপনি যেরকম করতেছেন তাতে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব তো হয়েই গেছে। আপনারা প্লিজ একটু কমান। এরকম একটা কিছু বলছে। ডেফিনিটলি। আর কি বলবে? যে আপনারা একটু আপনার ২০০০ লোক দেওয়া দরকার কি? হ্যাঁ, আপনি তো এমন একটা ভাব দেখাচ্ছেন যে উনি হয়ে গেছেন। এটা একটু কমান। এটা আমাদের রাজনীতিতে ঝামেলা তৈরি করে। ঝামেলা তৈরি এরকম করতেছে। কিছু একটা বলতে গেছে। জামাতের জন্য এটা অবশ্যই ভালো হয়েছে। এনসিপি কে নিজের এক ধরনের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। যদি তারা স্বাতন্ত্র্য বজায় রেখে তারা যদি ৩০ টা সিট বা ২০ টা সিট পায়, আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে। কিন্তু তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারা জাতীয় পার্টির মতো হইতে পারবে না। তারা বিলীন হয়ে যেতে পারবে না। তাদেরকে কিন্তু জামাতের সাথে তাদের কি ডিফারেন্স, তাদের কি পার্থক্য, সেটা বারবার মানুষকে মনে করিয়ে দিতে হবে।
এটা যদি এনসিপি না করে তাহলে কিন্তু এনসিপি বিলীন হয়ে যাবে। সুতরাং এনসিপিকে বুঝাইতে হবে যে আমরা ভুল করেছি কিন্তু আমরা শিখেছি। আমরা আগের মতো দুর্নীতির পথে যাব না। আমরা যাবো সুনীতির পথে এবং আমরা অথবা দুর্নীতির পথে না বলে আমরা বলা উচিত যে আমাদের এখানে কেউ দুর্নীতি করবে না ভবিষ্যতে। এ ধরনের কথা বলা উচিত এবং তাদের জামাতের সাথে তাদের এক ধরনের আমি আপনার অনুষ্ঠানে বোধহয় বলেছি ৭০% আর ৩০% এর কথা। সুতরাং জামাতের যেই জায়গায় তারা এগ্রি করে সেটা বলবে। আর জামাতের সাথে তারা যেখানে ডিসএগ্রি করে, যেখানে তাদের দ্বিমত আছে সেখানে তারা বলবে, বলে নিজেদের এক ধরনের স্বাতন্ত্র্য বজায় রাখবে। তাহলে কি হবে? তাহলে এনসিপিও লাভবান হবে এবং জামাতও লাভবান হবে বলে আমি মনে করি। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব। আপনার দর্শকদের জন্য আর কিছু বলার আছে কিনা? না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।